ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে স্বাগত জানাচ্ছি। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা দেখছি যে নির্বাচন আসছে, বা ধরেন শব্দটা যদি ব্যবহার হয় নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচন আছে কিংবা আমেজ নাই এরকম একটা পরিস্থিতি কিন্তু হচ্ছে। আমি আর একটু উন্নতভাবে চিন্তা করছি। কিছুদিন আগে শঙ্কা মনে হতো, ঠিক আছে শঙ্কার জায়গাটা, শঙ্কা শব্দ বাদ দিয়ে এখন বলতে পারি যে নির্বাচন আছে আমেজ নাই। এটি এখনও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন যে নির্বাচন কি হবে। নির্বাচন হলেও মানে দুটো প্রধান যে শঙ্কা, যে নির্বাচনে কে জিতবে আর নির্বাচন কি হবে। আমরা এখনও নির্বাচন কি হবের মধ্যে আছি। নির্বাচনে কে জিতবে এই প্রশ্নটা যে আমরা উত্তর পেয়েছি তা না, ওই প্রশ্নটা পড়ে। তো এরপরও আমি বলতে পারি যে আমি যতটুকু আমার নির্বাচন নিয়ে পড়ালেখা আছে তার থেকে বোঝা যাচ্ছে যে একটা নির্বাচন হবে, কারণ এই দুইটা ফিল হলো একটা সফল নির্বাচনের প্রথম ডেফিনেশন। যে নির্বাচনে কে জিতবে এইটা আপনার নির্বাচন সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত মানুষের মনে হতে হবে, তাহলে ওইটা নির্বাচন। এবং নির্বাচন কি হবে এইটাও ওইটার মাঝখানে থাকার একটা বিষয়। বাংলাদেশের মানুষ, সারা জাতি অপেক্ষা করছে গণতন্ত্র ফিরে আসবে এবং নির্বাচন ভোট দিবেন তারা। এবং এবারকার ভোট অবশ্যই অন্য রকমের, কারণ এখানে সরকার, নতুন সরকার নির্বাচনের সঙ্গে সঙ্গে নতুন বাংলাদেশ নির্বাচন করার সুযোগ পাওয়া যাবে, গণভোট এবং নির্বাচন। এবং আমাদের আজকের বিষয় নির্বাচনী আমেজ ও প্রাসঙ্গিক বিষয়। প্রাসঙ্গিকের মধ্যে যুক্তরাষ্ট্র তো থাকবেই। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আপনি দারুণভাবে আলোচিত হচ্ছেন। আপনার এনসিপিতে ভেতরে মানে অভ্যন্তরীণ গণতন্ত্র খুব কমই দেখা গিয়েছে। আমি গণতন্ত্র বলেই আপনাকে স্বাগত জানালাম, যে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা আমরা এর আগে দেখি নাই। কাজী মোহাম্মদ মাহবুব রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, আপনাকে স্বাগত জানাচ্ছি। শিরোনাম দেখে আলোচনা শুরু করব। কুখ্যাত ব্রুকলিন কারাগারে নিকোলাস মাদুরো, ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট, সব তেলে ক্ষেত্র নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা ট্রাম্পের। মাদুরোকে গ্রেফতারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ, বিশ্ব নেতাদের নিন্দা ও প্রতিবাদ। আগেও আরও রাষ্ট্র সরকার প্রধানকে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। গুমের পেছনে মূল কারণ রাজনৈতিক উদ্দেশ্য, সরাসরি সম্পৃক্ত হাসিনা, তারিক সিদ্দিক ও কামাল। প্রধান উপদেষ্টার কাছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন। আগামী সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী 1842, আপিল করা যাবে শুক্রবার পর্যন্ত। আধিপত্যবাদ ঠেকাতেই জামায়াতের সাথে জোট, বলছে এনসিপি। এবং সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। 2-1 দিনের মধ্যে বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন তারেক রহমান, জানালেন মির্জা ফখরুল। তিনি যে লক্ষ্যে আন্দোলন করেছেন, কারণ নির্যাতন ভোগ করেছেন, কষ্ট করেছেন, অর্থাৎ গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ যেন আমরা থেকে উপহার দিতে পারি, সেটাই হবে আমাদের একমাত্র। ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানটি কিন্তু ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। আমি অতিথিদের দুইজনের মানে সমর্থন চাচ্ছি যে আসলে কোন বিষয়টা নিয়ে আলোচনা করবো। আমাদের নির্বাচনের বিষয়টা কিন্তু আমাদের আঞ্চলিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু যুক্তরাষ্ট্রের বিষয়টা আরও গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি দারুণ আলোচনার বিষয়। আমরা কি যুক্তরাষ্ট্র নিয়ে শুরু করবো, পরে নির্বাচনে যাব? আচ্ছা, তাহলে আমি সামান্থা আপনাকে দিয়েই বলি। আমাদের যে 5টা হেডলাইন আমরা এখন করলাম, এই হেডলাইনের প্রথম হেডলাইনটা হলো ব্রুকলিন কারাগারে নিকোলাস মাদুরো, ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট, সব তেল ক্ষেত্র নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ট্রাম্পের। এখন ভেনেজুয়েলা কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে ছিল না। এখন আমি আপনাকে প্রশ্নটা করতে পারি যে যুক্তরাষ্ট্রের ব্রুকলিন কারাগারে কিভাবে গেল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, আর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আবার নির্বাচন না কিভাবে হয়ে গেল, নতুন একজন রদ্রিগেজ যে আরেকজন প্রেসিডেন্ট হলো। আবার ভেনেজুয়েলার তেল ক্ষেত্র কেন ট্রাম্প নেবে, নিয়ন্ত্রণ নেবে, এমন একটা হেডলাইন। সেকেন্ড হেডলাইনটাও পড়ি। এই যে মাদুরোকে ধরে নিয়ে গেল, সেই জন্য মাদুরোকে গ্রেফতারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ, বিশ্ব নেতাদের নিন্দা ও প্রতিবাদ। আগেও আরও রাষ্ট্র সরকার প্রধানকে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। তো যুক্তরাষ্ট্র আর কি পারে? হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বৈশাখী টেলিভিশনে যারা দেখছেন এবং এখানে কলাকুশলী যারা আছেন সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। সাথে আমার সহ আলোচক স্যার উপস্থিত আছেন, তাকেও সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করি। আসলে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা এখন একটা আধিপত্যবাদ বিরোধী একটা রাজনৈতিক অবস্থান কিন্তু আমরা দেখছি। আধিপত্য এমন একটা বিষয় যে আপনার যেখানে যেখানে আপনি যদি এটার বিরোধিতা করেন বা এটার বিরোধিতা করা আপনার রাজনৈতিক
মতাদর্শ হিসেবে আপনি গ্রহণ করেন, তাহলে পৃথিবীব্যাপী যত ধরনের আধিপত্যবাদের ঘটনা ঘটবে সেটা বাই ডিফল্ট আপনাকে অ্যাড্রেস করতে হয়। সো সেই জায়গা থেকে অবশ্যই যুক্তরাষ্ট্রের যে রিসেন্ট ভূমিকা ভেনেজুয়েলায়, এটা অত্যন্ত নিন্দনীয়। আমার পক্ষ থেকে আমি অলরেডি উদ্বেগ জানিয়েছি, কিন্তু এটা নিয়ে ফার্দার লেখার সুযোগ হয়নি, সময় পেলে অবশ্যই লিখব। কিন্তু আমরা একাধিকবার যুক্তরাষ্ট্রকে এই ধরনের ভূমিকা নিতে দেখেছি, এবং একবারের পরের বার যখন তারা করে আরও বেশি ফিয়ার্সলি করে। আপনারা যদি মনে থেকে থাকে, ইরাকে যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু তারা মানে ওই দিনই তেলের ক্ষেত্র বা যা 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 তাদের দখল করার প্রয়োজন বা মনোভাব ছিল, তারা কিন্তু তৎক্ষণাৎ তা করে নাই। কিন্তু আজকে মানে মাদুরো মনে হয় আমেরিকা পৌঁছিয়েছে কিনা এটাও আমরা ক্লিয়ার জানি না, কিন্তু তার আগে কিন্তু সমস্ত তেল ক্ষেত্র নিজেদের আয়ত্তে নিয়ে আসার ঘোষণা কিন্তু ট্রাম্পের পক্ষ থেকে এসেছে। তো আমি আমার জায়গা থেকে আমি যেভাবে আসলে রাজনীতিটা বুঝি আর আমি যেভাবে রাজনীতি করতে চাই, আমি মনে করি যে বাংলাদেশে শুধু না, পৃথিবীব্যাপী যখনই এক দেশের ক্ষেত্রে আরেক দেশের এই ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ, এইটা কোনোভাবেই সমর্থন আমি করি না। এইখানে একটা কথা আছে আপনার শব্দটা নিয়ে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায়, এটা স্যারের কাছ থেকে আরো বিস্তারিত ব্যাখ্যা চাবো। আসলে কি কি হস্তক্ষেপ করেছে, রাজনৈতিক নাকি অর্থনৈতিক নাকি সামরিক, মানে কি ধরনের হস্তক্ষেপ? এই হস্তক্ষেপটা প্রধানত নাকি অভদ্র টাইপের হস্তক্ষেপ? না, এটা তো মানে কোনো ধরনের নর্মসই পড়ে না। যতগুলো ইন্টারন্যাশনাল ল আছে সবকিছু ব্রেক করে এটা হয়েছে। জাতিসংঘের মহাসচিব আসলে শুধু নিন্দা প্রস্তাব দেন, কার্যকর তাদের আসলে কোনো, ইভেন আমরা যে এই আলাপগুলো করছি এটাই কি আসলে মানে কোনো ধরনের প্রভাব ক্রিয়েট করবে? বাংলাদেশেরও তো আসলে ওই অবস্থান নাই। মানে সকল দেশ মিলিয়ে যে আসলে ফোরাম যেটা জাতিসংঘ, সেখানে তো আমাদের ভোটিং পাওয়ারের কোনো অবস্থান নাই। সেই জায়গায় বাংলাদেশের নাই, বাংলাদেশে থাকার কথাও না। আমরা অনেক অনেক পেছনে 200 দেশের মধ্যে কোথায় আমাদের অনেক ছোট দেশের, অনেক ছোট দেশের অনেক কোন দেশের আছে আসলে, আর কোন দেশের আছে কি? আমার কাছে মনে হয় যে আমি যেটা বলছিলাম এটা একটু শেষ করতে পারছিলাম না। আমার কাছে মনে হয় যে মানে যেই ধরনের হস্তক্ষেপ, এটা আসলে মূলত হচ্ছে তেল ক্ষেত্র, যেটা আসলে সামনে চলে এসছে। এটা আর আমাকে বা আপনাকে খুব কষ্ট করে উদ্ঘাটন করতে হয়নি, এটা আমাদের অনেক সময়ও বেঁচে গেল। সো প্রত্যেকটা দেশেই যখন এই রাজনৈতিক হস্তক্ষেপগুলো ঘটে, এটা আসলে কোনো না কোনো সম্পদ আহরণের জন্যই, অমুক দেশের প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য এই ঘটনাটা ঘটে। প্রাকৃতিক সম্পদ আল্লাহর দান, এটা আসলে তো আমেরিকান না। এবং তারা যেভাবে বিভিন্ন দেশে মানে একদম নিঃশেষ করে ফেলে, দেশটাকে ভিতর থেকে নিঃশেষ করে ফেলে, এবং এমন একটা, এটা অ্যাকচুয়ালি নিউ ফাউন্ড কলোনিয়ালিজম বলতে পারেন। মানে এখন যেই, এটা নোম চমস্কিও কিন্তু আলাপ করেছেন তার বিভিন্ন লেখাপত্রে, যে আগের দিনে আপনার এখানে যেমন ব্রিটিশ শাসন ছিল, কিন্তু আপনার ল দিয়ে কিন্তু মানে ব্রিটিশ ল দিয়ে এই দেশটাকে পুরোপুরি আপনি এই লয়ের বাইরে আর জীবনে ফাংশন করতে পারবেন না। আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনার পুরো জীবন এই ব্রিটিশ ল দিয়ে কন্ট্রোলড হবে, এরকম একটা পদ্ধতি কিন্তু ভেনেজুয়েলা আমরা দেখছি। কিন্তু এটা হচ্ছে মানে একটা নতুন ধরনের কলোনিয়ালিজম, যে ওই দেশের সরাসরি ট্রুপস যাচ্ছে, কিন্তু আমরা বলতেও পারছি না যে এটা কলোনিয়ালিস্ট গ্রুপ। সো এইটাকে গণতন্ত্রের মোড়কে, মানে আমেরিকা যা বলবে পৃথিবীতে তাই গণতন্ত্র, এরকমই হয়ে এসছে, এবং এইটা আসলে কোনোভাবে সমর্থনযোগ্য না। ভেনেজুয়েলার যে মানে সরকার, তাদের সমস্যা থাকতে পারে, তাদের সমালোচনা থাকতে পারে, কিন্তু আমি মনে করি ভেনেজুয়েলার সরকারের সমালোচনার দায়িত্ব ভেনেজুয়েলান পিপলের। এটা তাদের একমাত্র এটার ক্রেডিট আছে। আপনি আরো বলবেন? আপনার এই শেষ লাইনটা কিন্তু জানেন কে বলছে আজকে? এই চমৎকার কথা বলছে, বুঝছেন? আমি জানি না কে বলছে। হ্যাঁ দেখেন, আপনি শোনেন, এটা নিয়ে আমরা স্যারের কাছে আসবো। সেটি হলো যে আপনি ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবে তাদের জনগণ, ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন সেখানকার জনগণ। দেখছেন, এটা বলেছেন, ওনার নাম হলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। মানে যুক্তরাষ্ট্রের বলবেই তাদের এটা, মানে তাহলে আপনি তো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলতে যে আবার যুক্তরাষ্ট্রের এই ব্যাখ্যাও দিলেন না, এটা ব্যাখ্যা দেইনি। আচ্ছা, আমি আমার টার্মের সময় আমি আবার বলবো, ব্যক্তি করার মানে আপনাকে আক্রমণ করার জন্য বলি নাই। দেখেন যে যুক্তরাষ্ট্র কিন্তু এটাও বললো, এই যে ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ। ভেনেজুয়েলার ভবিষ্যৎ কি নির্ধারণ জনগণ করলো না? এই যে মাদুরোকে তুলে নিয়ে গেল, এটাও তো এক ধরনের ভবিষ্যৎই তৈরি হলো, মানে এক ধরনের পরিস্থিতি তৈরি হলো। এইটাকে আসলে ব্যাখ্যাটা করেন, কেমন মনে হচ্ছে আপনার এই ব্যাখ্যাটা, যে একটা দেশ আরেকটা দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে গেছে? আমরা আমাদের দেশে দেখতাম যে কেউ সরকার বিরোধী কথা বললে
তুলে নিয়ে চলে যেত, কে নিত না নিত এই ভব্যতা সভ্যতা ওই সরকারের ছিল, যখন না অন্তত বলবো না যে আমি নিছি, সে অন্যায় করতেছে কিন্তু বলবো না। আর এটা এমন একটা দেশের রাষ্ট্রপতিকে নিয়ে চলে গেল এই জায়গাটা। আপনাকে ধন্যবাদ এবং সহালোচক চমৎকারভাবে কথাগুলো বলেছেন। বিষয়টা হলো কি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যেভাবে বিশ্ব ব্যবস্থা সাজানো হয়েছে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ওয়াশিংটন বা নিউ ইয়র্ক কেন্দ্র হিসেবে উপস্থাপিত হয়েছে। এই আলোচনা আমরা দীর্ঘদিন যাবতই করছি, বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং ইউনাইটেড নেশনসের প্রতিষ্ঠার ফলে। আপনি জানেন যে ইভেন ওয়ার্ল্ড ব্যাংকে বা IMF-এ অলমোস্ট 70% স্টাফ আইদার বর্ন ইন USA অর এডুকেটেড ইন USA। তো আমরা যেটা ফর্মাল মেকানিজমে কিন্তু অলরেডি আপনি পৃথিবীর কোনো ট্রেডই তো করতে পারেন না ফেডারেল রিজার্ভ ব্যাংকের ইশারা ছাড়া। তো এমনিই কিন্তু ফর্মালি কিন্তু আমরা খুব বেশি এক ধরনের ইন্টারন্যাশনাল কন্ট্রোলের মধ্যে আছি। যদি আরও সফট ল্যাঙ্গুয়েজে বলি, ইন্টারন্যাশনাল কন্ট্রোলের মধ্যে আছে, যে কন্ট্রোলটাকে আবার কন্ট্রোল করে আমেরিকা, এবং কোনো না কোনোভাবেই আমেরিকার আমাদের সবগুলো প্রতিষ্ঠানের কিন্তু অলমোস্ট হেডকোয়ার্টার আমেরিকায়, আইদার নিউ ইয়র্কে বা ওয়াশিংটনে। এখন এই যে ফর্মাল মেকানিজম, এই ফর্মাল মেকানিজম কোথাও কোথাও কাজ করছে না। যেমন ইরানে কাজ করছে না, ভেনেজুয়েলায় কাজ করছে না, উত্তর কোরিয়া কাজ করছে না। এটা কি ফর দ্য সেক অফ USA, আমি ঠিক সেই ফর আলোচনাটা, দ্য সেক অফ গড অর ফর দ্য সেক অফ ডেমোক্রেসি? আমেরিকা যেটা বলতে চায় সবসময় সেটা হলো, এখন কিন্তু আপনি ইভেন আমি এটা বোঝানোর জন্য বলছি যে ইকোনমিক ম্যানেজমেন্ট মানে অর্থনৈতিক ব্যবস্থাপনাও একটা, জানেন আপনি, পাবলিক গুডস, ইন্টারন্যাশনাল পাবলিক গুডস। আন্তর্জাতিক পাবলিক সম্পদ হলো অর্থনৈতিক ব্যবস্থাপনা। কোনো দেশে যদি অর্থনৈতিক ব্যবস্থাপনা করতে ব্যর্থ হয়, ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন, আন্তর্জাতিক হস্তক্ষেপ ওখানে যায়। কারণ তারা মনে করছে আন্তর্জাতিক অর্থনীতি সবাই একসাথে আছে, সো আপনি যে ব্যর্থ হলেন এর ফলে ধাক্কা লাগছে নিউ ইয়র্কে। সো আচ্ছা। আমি যে কথাটা একটু শেষ করে নিই, ওই কারণে তারা বলতে চায় যে আপনি যে ব্যর্থতা, আপনি যেন ব্যর্থ না হন, সেই ব্যবস্থাটার দায় তাদের নিতে হচ্ছে। এটা আমেরিকা ইউরোপিয়ানদের ধারণা। আমি আর একটা মিনিট সময় দেন আপনাকে, আমি একটু মাদুরের কাছে যাই। এখন ব্যাপার হলো কি, যেই কনসেন্ট থেকে, যে চিন্তা থেকে এইটা আসছে, সেটা হলো মাদুরু যে 2024 সালের নির্বাচন, আপনি যেটা বলছেন যে এক দেশের প্রেসিডেন্টকে নিয়ে যাচ্ছে, পশ্চিমারা এই কথাটা স্বীকারই করছে না যে প্রেসিডেন্ট আমাদের, এবং ওনার আলোচনার ডিবেটটা এখানে, মানে আমি বায়াস হয়ে কথা বলছি না, আমি আপনাকে বলছি যে আমরা যে ডিবেটটা করছি যে হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ ভেনেজুয়েলা, পশ্চিমা বলছে তা তুমি কিসের প্রেসিডেন্ট, তুমি তো নির্বাচনই করো নাই, তুমি একটা অবৈধ নির্বাচনের নামে একটা ভাওতাবাজি দিয়ে তুমি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হচ্ছ, তুমি দীর্ঘদিন যাবৎ প্রেসিডেন্টশিপ আছো, বরং তুমি ভেনেজুয়েলার জনগণকে ধোঁকা দিচ্ছ। এখন প্রশ্ন হলো, তাই বলে কি আমেরিকা আসবে? আপনি বলতে পারেন, কিন্তু ব্যাপারটা হলো ভেনেজুয়েলাকে এমনভাবে আপনি ডিসঅ্যাপিয়ারেন্স, গুম খুনের মাধ্যমে এমনভাবে একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছেন মাদুরু, যেই রাষ্ট্র ব্যবস্থাটা বিরোধিতা করা ভেনেজুয়েলার নাগরিকের পক্ষে সম্ভব হচ্ছে না। একই কাজ করেছিলেন সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন কুকীর্তিত্ব আর কম নাই, গাদ্দাফির কুকীর্তিত্ব কম নাই। ব্যাপার হলো যে এরা এমনভাবে শাসক হয়ে ওঠেন যে শাসকের অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করতে পারি না। এই অবস্থায় আসলে ইন্টারভেনশনটা হয়। এই ইন্টারভেনশনটার একটা পলিটিক্যাল ম্যানেজমেন্টের জায়গা আছে, কিন্তু এইটা সভরেন্টিকে লঙ্ঘন করে, আমরা ইন্টারন্যাশনাল লকে লঙ্ঘন করে, ইউনাইটেড নেশনসের লকে লঙ্ঘন করে, ঠিক আছে। কিন্তু এখন যখন পশ্চিমারা বলতে চায় এটা তো পিঠ থেকে গেছে, তুমি অবৈধভাবে নির্বাচন করে করে আর কতদিন থাকবা, এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্নটা, এবং তাকে আর প্রেসিডেন্ট হিসাবে স্বীকার করা হয় না। মানে পশ্চিমারা তাকে স্বীকার করতে চায় একটা সন্ত্রাস হিসাবে এবং একটা অবৈধ লোক হিসাবে, যে জোর করে ক্ষমতা ক্যাপচার করে আসছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ব্যাপারটা কিন্তু সেই জায়গা থেকে। আমি এইখানেই আবার সামান্থা আপনার কাছে আসতে চাই যে এই যে এটাকে এই যে স্যার যেটি বললেন নেগেটিভ ডিসক্রিমিনেশন, মানে হলো যে তোমাকে আমি রাষ্ট্রপতি হিসেবে স্বীকারই করি না, তুমি কিসের রাষ্ট্রপতি? কারণ আপনি তাকে তুলে নিতে পারবেন না তখন পর্যন্ত যতক্ষণ আসলে যদি রাষ্ট্রপতি হিসেবে স্বীকার করা যায়। আমরা সেকেন্ড স্পেলে এই যে যেই সংজ্ঞাটা যেই বললো যে মাদুরোকে তুলে নেওয়ার পরেও আমরা এটা প্রতিবাদ করছি হয়তো বা মুখে মুখে, কিন্তু আবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছি না। মানে এটা তো সুপার ইন্টারভেনশন। এটা আপনি একটা দেশে ঢুকে সেই দেশে আপনি আক্রমণ করছেন, নিয়ে চলে গেছেন। হ্যাঁ, একই রকমের ব্যাপার যে হঠাৎ করে ভোরবেলা তো উনি ইয়েতে এসে টুইটারে বলে দিলেন যে ইরানের ওই যে এটা নাই, এখন আর ওদের পারমাণবিক জায়গা নাই।
আবার আমেরিকা বলছে ওরাই সার্বভৌমত্ব, সব দেশ তার নিজের জনগণই সার্বভৌমত্ব রক্ষা করবে। এই যে এবং সে যেটা বলছে যে নিকোলাস মাদুরোকে ধরা হয়েছে হলো মাদক সম্পর্কিত ঘটনায়, ধরার পর থেকে মাদক নিয়ে আর কোনো কথা হয়নি। উল্টা তারা বললো যে তেল ক্ষেত্রগুলো আমরা নিয়ন্ত্রণ নেব। এই যে যুক্তরাষ্ট্র আগে কিছুটা সভ্যতা ব্যবস্থার মধ্যে ছিল, আর এখন ওপেনলি সব কিছু করছি, এটা কি ট্রাম্পের নীতি নাকি যুক্তরাষ্ট্র আসলে এই নীতি নিয়েই জীবনে চলছে আর কি? না, ও যুক্তরাষ্ট্রের মূল ফরেন পলিসিতে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ওয়ার অন টেরর এবং আরেকটা হচ্ছে ওয়ার অন, মানে যেটা মাদক দ্রব্যের বিরুদ্ধে তাদের, যে এটা মেক্সিকোকে টার্গেট করে একরকমের করা, কিন্তু তারা ল্যাটিন আমেরিকার, হ্যাঁ ল্যাটিন আমেরিকা, কিন্তু তার যেহেতু একদম সংলগ্ন, বর্ডার সংলগ্ন। সো এবং এটা কিন্তু আসলে ওয়ার অন যে মাদকদ্রব্য সংক্রান্ত তার যে যুদ্ধ ঘোষণা, সেইটাকে আসলে কিন্তু এটা ঠিক মাদকদ্রব্য আসলে কমে নাই, কিন্তু ইমিগ্রেন্ট যে ইস্যুটাকে তৈরি করা হয়েছিল এবং আপনারা দেখেছেন যে আগের টার্মে এটা একটা বড় ইস্যু ছিল। সো ওয়ার অন টেরর এইটা পুরোপুরি গেছে যারা মুসলিম এবং মুসলিম আইডিওলজিকে ওন করে যেই দেশগুলো আসলে 90% বা 98% বা হচ্ছে 80% মুসলিমের দেশগুলো, সেখানে তারা ওয়ার অন টেরর এইটাকে পরিচালিত করেছে। আর ওয়ার অন যেটা হচ্ছে মাদকদ্রব্য বিষয়ক তাদের যে যুদ্ধ ঘোষণা, এইটা ল্যাটিন আমেরিকা। আপনি খেয়াল করেন যে এশিয়া আর ল্যাটিন আমেরিকা, এশিয়ার যে মুসলিম দেশগুলা বা হচ্ছে একটু আশেপাশের আরও কয়েকটা মুসলিম দেশ, আর হচ্ছে ল্যাটিন আমেরিকা, আপনি রিজিয়নগুলো খেয়াল করেন। এবং ল্যাটিন আমেরিকার এক ধরনের তাদের জনগণের এক ধরনের ধরন আছে, তাদের জাতিসত্তার এক ধরনের ধরন আছে। আমাদের সাউথ এশিয়া বা এশিয়ান একটা ধরন আছে আলাদা। সো খুব পরিষ্কারভাবে এটা যদি কেউ এভাবে দেখেন যে মানে আমেরিকা কি দমন করতে চায়, আমেরিকা বেসিক্যালি যেই ধরনের পিপল একটু শান্তিপ্রিয়, একটু মানে নিজেদের মতো করে নিজেদের আইডিওলজিগুলো প্র্যাকটিস করতে চায়, তাদেরকে আসলে কোনো না কোনোভাবে তারা দমন করতে চায়। তবে এটা আমেরিকা যতটুক না করে, আমি এখানে এটা বলতে চাই যে এটা সবচেয়ে ভালো দমন করতে পারে মানুষের যে স্বকীয়তা, আমাদের বেঙ্গল এবং হচ্ছে এশিয়ান যে ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা সবচেয়ে বেশি ভালো দমন করতে পারে স্টেট নিজেই। তো এটা আমেরিকার স্টেট নিজেই অনেক ভালো পারে। এটা সেকেন্ড স্পেলে আসবো আপনি কানেকশনটা, কিন্তু আমেরিকার যেই প্রশ্নটা আমি জিজ্ঞেস করলাম, যে তারা বললো এই যে অভিযানটা চালিয়েছে কিন্তু আমেরিকার মাদকদ্রব্য ও নিয়ন্ত্রণ অধিদপ্তর, এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই পরিমাণ যেতে পারে কিনা, তার এই পর্যন্ত চলে গেছে, অতটা পাওয়া ঠিক আছে কিনা, এবং নামটা কি চমৎকার, কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মানে আমরা ড্রাগসের বিরুদ্ধে আমাদেরও আছে, আমাদের সেগুনবাগিচে আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ। এবং আমাদের এরকম একটা ঘটনা আমরা কানেক্ট করব যে কক্সবাজারের একজন কমিশনারকে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মানে আপনি মানে জিনিসটা কি, যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে বলা হয়েছে, আপনি দুইটা সেন্টেন্স খেয়াল করেন। একটা হচ্ছে যে ভেনিজুয়েলা চালাবে এখন থেকে আমেরিকা, মানে বেসিক্যালি ট্রাম্প চালাবে। আর আরেকটা সেন্টেন্স খেয়াল করেন, বলতেছে যে তেল ক্ষেত্রগুলো এখন থেকে আমাদের কন্ট্রোল। তারা যে বললো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য, মানে মাদকের ইস্যুই তো নাই আর, মানে তুলে নিয়ে যাওয়ার পরে তার মাদক নিয়ে কোনো কথা বলতেছে না, কথা তো আসতেছে না। তার মানে হচ্ছে তাদের তেল গ্যাস এইটাই তাদের প্রায়োর ইস্যু ছিল, এবং এটা আমরা আফগানিস্তানে দেখেছি, ইরাকে দেখেছি, এগুলো তো আমাদের দেখা প্রজেক্ট। এবং আর কতবার আসলে নোম চমস্কি, বার্টন রাসেলদের মতো ব্যক্তিদেরকে আর কতবার ওয়ার কেন হয়, ওয়ার যে আসলে ফিনান্সিয়াল বেনিফিট টেনে আনে, এটা আর কতবার তাদেরকে বলতে হবে। সো আমরা তো আসলে এই প্রজেক্টগুলো সম্পর্কে জানি। আসলে সত্যি কথা বলতে যে আমেরিকা বা এই ধরনের দেশ আসলে কোনোভাবে কোনো লয়ের আন্ডারে নাই। এইটা আমেরিকা নাই, আমেরিকা না কোনো লয়ের আন্ডারে, মানে কোন লয়ের আন্ডারে সে আসলে এই অপারেশন করলো, এবং এই কথাগুলো একজন প্রেসিডেন্ট কিভাবে বলতে পারছে? আপনি মানে বলেন যে ইন্টারন্যাশনাল লয়ের বা আমেরিকান লয়ের কোন ল দিয়ে আপনি এটাকে পারমিটেবল করবেন? আর যদি এই ল থাকে তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কি, এটা কিভাবে এই লগুলো পাস হয়েছে? আমাদের দেশের ক্ষেত্রেও কিন্তু সেম, মানে আমাদের দেশের ক্ষেত্রেও কিন্তু মানে এই যখন এই ঘটনাগুলো ঘটে যে দেশের অভ্যন্তরে, তখনও কিন্তু আমাদের আইনগুলো নিয়ে এভাবে রিচেক করতে হয়, তখন আমরা কিন্তু আইনগুলোর মধ্যেই ঘাপলা খুঁজে পাই। সো কোনোভাবেই একটা দেশের যে কোনো মানুষকে এইভাবে তুলে আনতে পারে না, কোনো একটা দেশের প্রেসিডেন্ট এভাবে তুলে আনতে পারে না, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। আর আমি যেটা বলেছিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রফেশনাল বক্তব্য দেওয়া হয়, মানে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে কি, ট্রাম্প তার মতো করে যা খুশি তাই বলবে, সেটাকে ট্যাকেল করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা হচ্ছে তাদের কাজ। বেসিক্যালি দ্য ম্যানেজার প্রোটোকল অফ ডোনাল্ড ট্রাম্প, নাথিং এলস।
সো তারা এই যে এত বড় গাজার যুদ্ধ, আপনি আজকে এটা নিয়ে যদি বলি যে উনি কেন বললো যে সিদ্ধান্ত নিবে জনগণ, গাজায় বোম মারতে মারতে তারা এই কথা বলছে না যে সিদ্ধান্ত নিবে জনগণ, প্যালেস্টাইনের জনগণ বলে নাই? আমেরিকা বলে নাই তো, এটা ইসরায়েল বলছে। না, আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার, এবং এটা গত বছর থেকে আমরা দেখে আসছি, 2 বছর ধরে আমরা এটা দেখে আসছি, আচ্ছা, তারা বারবার বলছে যে এটা সিদ্ধান্ত নিবে প্যালেস্টাইনের জনগণ। কিন্তু প্যালেস্টাইনের জনগণকে প্যালেস্টাইনকে সে কান্ট্রি হিসেবে স্বীকার করে কি না সেটাই আমরা এখন পর্যন্ত দেখি নাই আমেরিকার কাছ থেকে। তারা ওদিকে অস্ত্র বিক্রি করতেছে, মানে চোখের সামনে যখন আমরা দেখতে থাকি যে তেল গ্যাস ক্ষেত্র দখল করা, ওদিকে অস্ত্র বিক্রি করতে থাকা, তারপরেও আবার আমেরিকাকে আমরা বেনিফিট অফ ডাউট দিব। ডাউটটা কোন জায়গায়? ডাউট তো নাই কোনো। তারা একটা সাম্রাজ্যবাদী গোষ্ঠী, তারা একটা আধিপত্য বিস্তারকারী গোষ্ঠী, তারা এই কাজগুলো করে, ইউজুয়ালি করে থাকে এবং এখনও তারা করছে, এবং তাদের পরিবর্তিত হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না আপাতত। আপনাদের দুজনকে এই বিষয়ে আলোচনার জন্য ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাচ্ছি। বিরতির থেকে ফেরার আগে প্রশ্নটা রেখে গেলাম যে এই যে আমরা যে আলোচনাটা করলাম, এটি হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে করলাম, যে একটা দেশ আর একটা দেশের গিয়ে সেখানকার, এবং আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে প্রধানত কেন পৃথিবীর অন্যান্য দেশ এই কাজটি করে নাই, মানে প্রতিবাদ বা নিন্দা অনেকে জানাও নাই। এবং যেমন ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা চারিদিকে কত কিছু ঘটে যাচ্ছে, আমরা একটি শান্তিপ্রিয় দেশকে দেখেছি যে তারা সবাই শান্তিপ্রিয়, যেমন সুইজারল্যান্ড। আমি ডানেও নাই বামেও নাই, সবচেয়ে বেশি টাকা পয়সা তারা আটকে রাখে। হ্যাঁ, এই যে এই ধরনের কিছু ইনার ডেফিনেশন আমরা জানি যে সুইজারল্যান্ড কিন্তু খুব ভালো দেশ, সে কখনো কারোর সাথে কোনো ঝগড়া যায় না, তারা শান্তিপ্রিয় দেশ। তবে যে কোনো চোর চুরি করে নিয়ে যত টাকাই রাখুক তারা সেটাকে সংরক্ষণ করে। তো এখন এই যে আমেরিকা তুলে নিয়ে যাচ্ছে ট্রাম্পের মন্ত্রী বলছে যে জনগণই ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন। এরকম বিষয়গুলো আমরা অনেক সময় নিজের দেশেও দেখেছি যে বাংলাদেশ থেকে অন্য একটা দেশের কাছে অনেক লোকে, যেমন ধরেন সুখরঞ্জন বালি নামে এক ব্যক্তি, তাকে ভারত পাঠায় দিচ্ছে, পাসপোর্ট লাগেনি। আবার সে এসে বলতেছে যে আমি একটা আদালতে সাক্ষী দিতে গেছিলাম, ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো কানেক্ট করব আমরা পরের স্পেল। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আমরা বলছিলাম যে আমরা এই আলোচনাটা করব এই যে আন্তর্জাতিক পরিমণ্ডলের এক ধরনের আইন ভঙ্গ বা অবৈধ কাজ করা, যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে আমরা ধরেই নিই যে সবচেয়ে চমৎকার নির্বাচনের মাধ্যমে, এবং নির্বাচনকে তারা আরেকটা নির্বাচন দিয়ে পরীক্ষার জায়গায় নিয়ে আসে, যে তাদের রাষ্ট্রপতি নির্বাচনটা, তাদের যে পদ্ধতিটা, তারা বলতে চায় যে ডেমোক্রেটিক প্রসেসে দেশের শাসনভার বেছে নেওয়ার মতো যুক্তরাষ্ট্রের পদ্ধতিটাই এখন পর্যন্ত সবচেয়ে ফ্ললেস। সেই জায়গা থেকে সেরকম একটা রাষ্ট্রপতি আর একটা দেশ যেহেতু তাদের পছন্দ না, আমাদের মতের সাথে মেলে নাই, আমরা তুলে নিয়ে চলে আসলাম। এরকমের সাথে বাংলাদেশের গত 17 বছরের কোনো ইন্টারনালি এবং এক্সটার্নালি মিল পান কিনা বাংলাদেশ সরকারের সাথে? আপনার পর আমি সামান্তার কাছে যাব। আপনাকে ধন্যবাদ আবারও। বিষয়টা হলো কি, আপনি যে জায়গা থেকে এটার প্রেক্ষাপট তৈরি করছেন, এটার মধ্যে সামান্য ত্রুটি আছে। ত্রুটিটা হলো বারবার আগে এটা হিন্টস দিয়েছি আমি, সেটা আপনি যেটা বলছেন যে এক দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাচ্ছে, এই আলোচনায় কিন্তু পশ্চিমা স্কলাররা নাই। এক দেশের এক সন্ত্রাসীকে ধরে নিয়ে যাচ্ছে, ধরেন এরকম আলোচনাটা। কারণ কি, সেই প্রেসিডেন্টকে আপনি প্রেসিডেন্ট বলছেন, সে তো আসলে নির্বাচিত। আপনি দেখান তো আমাকে পৃথিবীর কোন দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে আমেরিকা ধরে নিয়ে গেছে বা এই ধরে নেওয়ার ক্যাপচার করেছে। এগুলো রেয়ার হতে পারে, 2-1টা ঘটনা নাই যে তা না, যেমন আলজেরিয়াতে একটা ঘটনা আছে এরকম। তো বিষয়টা হলো ওটা তাও অন্য একটা সিস্টেম আছে ওটাতে, মানে ঠিক এরকম না। তাহলে দেখা যাচ্ছে কি আপনার এখানে এমন একটা অবৈধ সরকার তৈরি হয়, যে অবৈধ সরকারটা ইন্টারন্যাশনালি পলিটিক্যাল ম্যানেজমেন্ট, ইকোনমিক ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল যে রুলস অ্যান্ড রেগুলেশনকে আগে থেকেই প্রশ্নবিদ্ধ হয়ে থাকে, অব্যাহতভাবে সে ভায়োলেট করতে থাকে। না, প্রশ্নবিদ্ধ না, সে অব্যাহতভাবে ইন্টারন্যাশনাল সিস্টেমটাকে লঙ্ঘন করে ফেলে। এখন যদি আপনি 1 দশক যাবৎ 1.5 দশক যাবৎ ইন্টারন্যাশনাল সিস্টেমটাকে লঙ্ঘন করেন,
এখন যেভাবে ইন্টারন্যাশনাল সিস্টেম চলে সেটা কিন্তু অনেক বেশি স্ট্যাবিলিটি এবং অনেক বেশি কন্ট্রোলড মেকানিজম কিন্তু হিউজ, এবং এখানে ইন্টারন্যাশনাল কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো এগুলো ম্যানেজ করে। এখন যদি কোথাও কর্তৃত্ববাদী সরকার থাকে এবং কোথাও যদি মানে অনির্বাচিত সরকার থাকে, অথবা কোথাও যদি এমন সরকার হয় যে সরকার নিজেই সন্ত্রাসী সরকার, সেই সরকারটা ইন্টারন্যাশনাল সিস্টেম, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সোশ্যাল সিস্টেমকে নষ্ট করে। এই আর্গুমেন্ট থেকে কিন্তু দেখা যায় যে অনেক সময় পশ্চিমারা মনে করে যে এটা ইনভেশন করার দরকার আছে। এখন আপনি দেখেন কত লম্বা সময় ধরে মাদুরোকে সহ্য করা হয়েছে। মাদুরো কি আসলেই নির্বাচিত? মাদুরোকে কে সহ্য করছে? সারা পৃথিবীর মানুষ। আপনি শুধু আমেরিকাকে কেন বলতে চান? আমরা সারা পৃথিবীর মানুষ। মাদুরো কীভাবে মানে ভেনেজুয়েলার মানুষের উপরে জেকে বসে আছে, এই বিষয়টা কিন্তু আমরা দেখছি না। আমরা শুধু দেখছি মাদুরোকে কীভাবে ধরে নিয়ে গেল। এবং আপনি দেখেন মানে ওই বিষয়ে একটু কথা বলতে চাই পরে। মাদুরোকে ধরে নেওয়াটা আমরা খেয়াল করছি, কিন্তু মাদুরো গত মানে 1 দশক ধরে কি করছেন বা এর আগে কি ছিল, ভেনেজুয়েলার মানুষ কেমন আছেন, এই বিষয়টা কিন্তু আমরা আলোচনায় আনলাম না। এখন আমেরিকা ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণ করছে, তেলখনি নিবে। তেলখনি নেওয়ার কারণ কিন্তু অন্য একটাও আছে। শুধুমাত্র আমরা দেখছি একটা ন্যাশনালিস্টিক জায়গা থেকে যে কেন ভেনেজুয়েলার তেলখনি আমেরিকা নিয়ন্ত্রণ করবে। এখন যে ডিস্টেবিলিটি চলছে ওখানে, ওই অবস্থায় তেলখনির নিয়ন্ত্রণ চলে যাবে কিন্তু ডাকাতদের হাতে। এই কারণে সে এটাকে ক্যাপচার করতে চাচ্ছে কিনা, আমি মানে এই ধরনের কিছু হয়েছে বিভিন্ন জায়গাগুলোতে। আপনি দেখেন ফর দ্য সেক অফ হিউম্যানিটি, মানবাধিকার সংরক্ষণের জন্য আমেরিকা। এখন আপনি তো মানবাধিকার এর চেয়ে বেশি লঙ্ঘন করছেন আপনার দেশের লোকের সাথে। আপনি নিজেই লঙ্ঘন করছেন এর চেয়ে খারাপভাবে। আপনি ডিসঅ্যাপিয়ারেন্স করছেন, আপনি গুম করছেন, খুন করছেন, অত্যাচার করছেন, অবিচার করছেন দশকের পর দশক। আচ্ছা, আমরা মানে আসলে এমন একটা জিনিস কানেক্ট করা খুব কঠিন। আচ্ছা, বাংলাদেশে যে সরকার পরিবর্তন হলো, বাংলাদেশে 1400 মানুষ মরে গেছে, কিন্তু এখানে কোনো আমেরিকার আর্মিও আসে নাই, অন্য কেউ আসে নাই। তারপর আমরা বিভিন্ন ধরনের, বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে এরা প্রায় বলে যে এটা আমেরিকা ঘটাইছে। আপনি কি মনে করেন যে এই বাংলাদেশের এই রেজিম চেঞ্জ, যেটা ট্রাম্প প্রথমেই বলেছিল কিন্তু যে তার কাজ হবে রেজিম চেঞ্জ করা, রেজিম চেঞ্জটা আসলে ট্রাম্পের আগের যিনি রাষ্ট্রপতি, আমি নামটা ভুলে গেছি, তারও এই এটা ছিল, বাইডেনও কিন্তু এই রেজিম চেঞ্জ, তাইলে এটার সাথে কোনো কানেক্ট আসে কিনা? তারপর আমরা আমাদের নির্বাচনের প্রসঙ্গে যাব। থ্যাংক ইউ। বাংলাদেশের এই জুলাই বিপ্লবে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইনভলভ না, এটা আমরা সবাই জানি। এখন বিহাইন্ড দ্য সিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইউনিটগুলো বা নানান ধরনের প্রতিষ্ঠানগুলো নানাভাবে জড়িত আছে কিনা সেটা, এর আগের যিনি সরকার ছিলেন, যিনি ফ্যাসিস্ট আচরণ করেছেন, শেখ হাসিনা, তিনি কিন্তু বলেছেন যে আমেরিকা জড়িত। সেটা উনি কোথা থেকে বলেন? উনি যেখানে আমেরিকাকে আক্রমণ করছেন, মানে আমেরিকা তো নিজের দেশে অন্তত গণতন্ত্র পরিচালনা করছে। যে সকল দেশগুলোতে গণতন্ত্র আছে সেখানে কিন্তু গণতন্ত্রকে আক্রমণ করে না, যেখানে হিউম্যান রাইটসকে লঙ্ঘন করা হয় সেখানে আক্রমণ করে। এখন তার প্রেক্ষাপট সে তৈরি করে নেয় বা আপনি তার তৈরি করে দেন। আপনি কিন্তু হিউম্যান রাইটস লঙ্ঘন করে ক্ষমতা থাকতে যাচ্ছেন, 15 বছর থাকলেন, 3টা নির্বাচনকে অবৈধ করে। আপনি 2008 সালের নির্বাচনের পরে কোন বৈধতায় মানে গত সরকার মানে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিল? আপনার তো বাংলাদেশের 2008-এর নির্বাচনের অবৈধ সরকার ছিল। সুতরাং এই অবৈধ সরকারটা ব্যাপারে যদি পৃথিবীর কোনো দেশ পৃথিবীর নিয়ম লঙ্ঘন মানে নিয়ম রক্ষা করার জন্য, আপনি তো এটা আমাদের দেশে কি আমরা কি কষ্টের মধ্যে ছিলাম না নানান ধরনের? তো এই কষ্টগুলো আমরা কি 24-এর পরে এটা করছি তো না। তাহলে আপনি কেন বা আমরা কেন আমেরিকাকে সারাক্ষণ প্রতিপক্ষের জায়গায় দেখছি? আমেরিকা তো আপনাকে উদ্ধারও করছে। আজকে ভেনেজুয়েলা তো ডিসঅ্যাপিয়ারেন্স থেকে আমেরিকা উদ্ধার করছে। কিন্তু ঠিক আছে যে আমেরিকা যে প্রক্রিয়া যাচ্ছে, এটা একটা সময় দেন আমাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথম যখন কোরিয়ান ওয়ার হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে মানে এই প্রতিরোধ করতে গিয়েছিল প্রথমবার। কিন্তু দেখা গেল এত লম্বা সময় দেরি হয়ে গেল, মানে সবাই আলাপ আলোচনা করতে গিয়ে বারবার। এবং উত্তর কোরিয়া কিন্তু ইভেন সাউথ কোরিয়ার একদম ভিতরে ঢুকে গেল, পুরো ক্যাপচার করে ফেললো। এবং এটা 14-15 দিন মানে একটা লম্বা সময় পরে আবার যৌথ বাহিনী আক্রমণ করতে হচ্ছে। যৌথ বাহিনী আক্রমণ করার, জাতিসংঘের অনুমতি নিয়ে আক্রমণ করার দুইটার সমস্যা। একটা হলো লম্বা সময় লাগে, দ্বিতীয়ত হলো এখন যে সিকিউরিটি কাউন্সিল আছে, সেই সিকিউরিটি কাউন্সিলের কারণে এই ধরনের যে সকল অনির্বাচিত সরকার, কর্তৃত্ববাদী সরকার, এদের সাথে মারাত্মক সম্পর্ক থেকে চীনের এবং চীনের এবং রাশিয়ার, যে কারণে ওখানে সিকিউরিটি কাউন্সিল ভেটো দেওয়ার কারণে ইন্টারন্যাশনাল নিয়ম মেনে কিন্তু এই ধরনের মানে যারা অনির্বাচিত সরকার, কর্তৃত্ববাদী সরকার, জনগণের ক্ষতিকারক সরকার, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়া যায় না। তখন কোনো জায়গায় এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে। এগুলো ইন্টারন্যাশনাল রুলসকে ভায়োলেট করছে কিছু, সামান্থা আপনার কাছে আসছে, অন্যগুলোও কিন্তু আছে। এই যে স্যারের কথা
থেকে আমরা কিন্তু একটা জিনিস পেলাম যে মাদুরো আর শেখ হাসিনা একই ধরনের কাজ করতো তার দেশে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমার অভিজ্ঞতায় যতবারই আমরা ইউএস এম্বাসির সাথে কথা বলছি আমাদের পার্টিগত জায়গা থেকে, ততবারই তাদের দুইটা বিষয় ছিল। তারা সাবেক প্রধানমন্ত্রী এই শব্দ বন্ধ ব্যবহার করত এবং তারা এটা ব্যবহার করতো তারা, হ্যাঁ, ফ্যাসিস্ট বলবে না, ফ্যাসিস্ট তো বলে না, এটা মানে আমি দেখিনি কাউকে বলতে, কিন্তু ফলেন প্রাইম মিনিস্টারও না, মানে এটা হচ্ছে মানে দ্য এক্স প্রাইম মিনিস্টার। অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ ওয়াজ যে ইনক্লুসিভ ইলেকশন ইজ মানে ম্যান্ডেটরি। এটা গত 5 মাস আগেও এরকম ল্যাঙ্গুয়েজ ছিল। রিসেন্টলি জানি না, আজকেও ইউএস এম্বাসির সাথে মেবি আমাদের একটা পার্টির একটা মানে আমি যেটা দেখলাম আর কি, আমাদের পার্টির একটা অফিসিয়াল বৈঠক হয়েছে রিসেন্টলি। কি মানে তাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে কিনা আমি জানি না। সো আমরা কিন্তু ডিপ্লোম্যাটিক যে রিলেশন সেখানে কিন্তু আমরা সম্বোধন, আপনি তো মানে ডিপ্লোম্যাটিক যে কাজগুলো এগুলো অনেক বেশি ডেলিকেট হয়, তাই না ইউজুয়ালি। তো তখন সম্বোধন দিয়ে আপনি কিছুটা আইডিয়া করতে পারেন যে আসলে ধারণাটা কি। আমি মনে করি বাংলাদেশে আমেরিকার প্রভাবে বা কোনো দেশের প্রভাবে কোনো গণ অভ্যুত্থান হয় নাই। বাংলাদেশের গণ অভ্যুত্থান এটা আসলে পিপল সারপ্রাইজিং। তার মনে হতে পারে, হয় না যে আপনি রান্না করেন নাই, আপনার ওয়াইফ রান্না করছে, দাওয়াত দিচ্ছেন মানুষকে, আপনার ওয়াইফ রান্না করছে, কিন্তু আপনি এমনভাবে বেড়ে দিচ্ছেন মনে হয় যেন আপনিই রান্না করছেন, কিন্তু আসলে তো ব্যাপারটা তা না। তো এরকম হয়েছে বিষয়টা যে আমেরিকার এখানে কোনো বিষয়ই ছিল না, কিন্তু এখানে পুরো মানুষ একদম রক্ত দিয়া একেবারে, এটা হচ্ছে একেবারে তার সর্বস্ব দিয়ে সে তার কাছে পাওয়ারটা নিয়ে আসছে। এই কারণে আসলে যেটা হয়েছে যে মানে সে আসলে এখানে নতুন করে কাউকে বসানো অমুক তমুক এই জিনিসগুলো আসলে তার জন্য অনেক বেশি জটিল হয়েছে। মাদুরোকে রিপ্লেস করা তার জন্য যত বেশি সহজ, আমাদের দেশে সেটা কেন সহজ হইল না? আমার তো মনে হয় যে শেখ হাসিনা, আমার বিবেচনায়, আমি তো এই পুরো রেজিমটা দেখলাম, আমি এটাতে ফিল করলাম, আমার তো মনে হয় যে হাসিনা ওয়াজ মোর অটোক্রেটিক অ্যান্ড ফ্যাসিস্ট দেন মাদুরো, ডেফিনেটলি। সো এবং আপনি যদি সংখ্যাগত জায়গাও বিচার করেন, এটা হিউজ পরিমাণ ডিফারেন্স হবে। তো সেই জায়গায় এসে মানে কেন রিপ্লেস করা গেল না? আমরা তো আরও বেশি ভালনারেবল। তার মানে হচ্ছে এখানে মানে এক হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে আমাদের এশিয়ান ক্যারেক্টারিস্টিক্সটা আসলে ইউরোপ আমেরিকা বুঝতে পারে না। আমাদের যে আসলে আমরা কিভাবে সংগ্রাম করে একটা বিষয়কে আদায় করে নিতে পারি, এটার জন্য কত দূর পর্যন্ত আমরা যেতে পারি, এইটা ঠিক তাদের এত ডিপ্লোম্যাটিক আইডিয়া এবং তাদের এত R&D, এটার মধ্যে আসলে এই রাডারে ধরা পড়ে না হয়তো। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের আসলে এক ধরনের স্পার্ক আছে আমাদের দেশে, সবসময় দেখবেন যে একটা স্পার্ক ঘটে, তারপরে মানে সবাই মিলে নেমে যাবে রাস্তায়, যা কিছু আদায় করা যায় ওটা নিয়ে তারপরে হতাশ হলে আবার বাসায় চলে যায়, এই ধরনের একটা মানে ব্যাপার আছে। যদিও এটার জন্য আমরা আমাদের রাজনৈতিকভাবে একটা চমৎকার লাইন আছে আমাদের ডক্টর রুমান আজাদের, বাঙালি মাঝে মাঝে আন্দোলন করে সফল হয়, সফল হওয়ার পরে ভুলে যায় কেন না, আন্দোলন এটা তো মানুষের পুরো পৃথিবীরই মানুষের বিস্তৃতি। একটা হুমায়ুন আজাদ সাহেবের কোর্ট থেকে এটা জানতে হবে না। মানুষ শব্দের আরবি অর্থই তো ইনসান, ইনসান শব্দের যে আসল রুট, ওই রুটের অর্থই হচ্ছে বিস্তৃতি। মানে মানুষ মাত্র এটা ভুলে যায় এবং তাকে মনে রাখানোর জন্য কোরআন হাফেজ হইতে হয়, মানে হচ্ছে বারবার আটার করতে হয়, মনে রাখতে হয়। এটা হচ্ছে একটা চর্চা, এটা একটা কালেকটিভ। সো কালেকটিভ মেমোরির জায়গা থেকে আমাদেরকে আসলে এই আপরাইজিংটা আসলে কালেকটিভ মেমোরির জায়গা থেকে আমাদের মাসল আমাদেরকেও মাঠে ময়দানে রাজপথে নিয়ে গেছে, আমেরিকা না। এটা আমি একেবারে মিলাইতে রাজি। হ্যাঁ, তবে আপরাইজিংটা আমেরিকার জন্য সুবিধাজনক ছিল, যে কারণে তারা আগামী গণতন্ত্রের জন্য আমেরিকা বাংলাদেশকে সব ধরনের লিগ্যাল প্রসিডিউর মেনটেন করছে। আমরা আমাদের নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে আলোচনা করতে চাই যে আমি পলিটিক্যাল বিট করা, আমি মাঠের রাজনৈতিক বিট করেছি, আমি আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলেরই রাজনৈতিক পরিস্থিতি আমি ইয়ে করেছি। তো আপনারা এই যে দেখলাম যে, আমি যদি ভুল না করি পুরাটা তো আপনাদের পার্টির ভেতরে যে 170 এবং 30 এই ধরনের কোনো একটা হিসাব আছে যে আপনারা ভোটাভুটিতে জামাতের জোটে গেলেন। আপনাদের মধ্যে থেকে ইন্টারনালি 20-30 জন সম্ভবত বললেন যে না, আপনারা এই সিদ্ধান্তের সাথে মানেন না, নোট অফ ডিসেন্ট। হ্যাঁ, এর মধ্যে আপনাদের মানে পলিটিক্যাল দিক থেকে তো আসলে অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী তাসনিম যারা, তিনি পদত্যাগই করে ফেললেন। তার প্রতিবাদ ছিল মানে এক্সট্রিম প্রতিবাদ আর কি, শেষ। এই জায়গা থেকে যে দলের মধ্যে যে আপনারা এরকম, আমি নিজে যতটুকু জানি আপনিও এই দলের এই সিদ্ধান্তের সাথে একমত নন,
যে নির্বাচনে যাওয়ার জন্য, এবং মনিরা শারমিনের সাথে কথা বলেছি, বিশেষ করে আপনাদের যারা শক্তিশালী নারী নেত্রী প্রথম উপরের দিকে আছেন, তারা বলছেন যে একটি নির্বাচনে যাওয়ার জন্য, সেই নির্বাচনে খরচ ওঠানোর জন্য আর একটা দলের উপর নির্ভর করতে হবে, এই সাথে একমত না। এত নতুন একটা দল, আপনারা এই সময়ে একমত হলেন না। এই যে ভেতরের ডেমোক্রেসি চর্চা কি, এটাকে কি ডেমোক্রেসি চর্চা বলছেন আপনারা আপনাদের দলের মধ্যে? আমি বলছি, এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে একটা কমন প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে দল যদি ভুলও করে, দল যদি অনেক জঘন্য কাজও করে, পার্টিতে থাকতে হলে আমাকে এটা ডিফেন্ড করে যেতে হবে। যদি কখনো সুখের সময় আসে, ঠিকই দল বলবেন না, বাংলাদেশের ক্যারেক্টারিস্টিক্সলি দলের প্রধান যিনি থাকেন তার কথা বলবেন, কার কথা বলবেন? মানে এটা একটা প্র্যাকটিস। আপনি নিজেও মনে হয় শোয়ের শুরুতে একটা কথা বলছিলেন যে আপনি এটা আগে কখনো দেখেন নাই, মানে ডেমোক্রেসিটা। তো ডেমোক্রেসি আগে কখনো দেখা না গেলে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হয় যে ডেমোক্রেসি যাতে দেখা যায়, যেটা দেখা যায়নি সেটাকে দেখানোর দায়িত্ব নিতে হয়। এখন ওইভাবে তো আসলে জিনিসটা ঘটে নাই, এটা ঘটছে খুবই অর্গানিকলি। আর আপনি 170 যেই সংখ্যাটা বললেন, ব্যাপারটা এরকম না, মানে ওটা ভুলও না, আসলে একটা পত্রিকায় ছাপানো হয়েছে, এবং এই মানে অনেক সময় এটাকে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার এক ধরনের ঘটনা তো ঘটে। তো সেই জায়গা থেকে আসলে পার্টির অনেকের সিদ্ধান্ত সম্পর্কে অনেকে নিউট্রাল আছেন, কিন্তু সো আমার কাছে মনে হয় যে অনেকে আসলে এটা বুঝতেও পারছেন না আসলে কীভাবে রেসপন্স করবেন। আমরা যে 6 জন প্রথম গিয়েছিলাম, আমাদের জায়গা থেকে আমরা বলেছিলাম যে আমরা ইলেকশন করব না, এবং আমাদের কেউই আসলে ইলেকশন শেষ পর্যন্ত করেননি। যারা আপু উনি পার্টি থেকে পদত্যাগ করে তারপরে উনি স্বতন্ত্র ইলেকশন করছেন, কিন্তু পার্টি থেকে কিন্তু ওই 6 জনের কেউই আর ইলেকশন করেননি। আচ্ছা, যারা সিদ্ধান্ত আবার আরেকটু পরিবর্তিত, যে আমি নির্বাচনে যাব কিন্তু এই দলের ব্যানারে যাব না, এটা দেখতেই পাচ্ছেন। আমরা বাকি 5 জন আমরা কেউই আসলে ইলেকশন করছি না। এর মধ্যে 2 জনের আসনে ওনারা কাজ করছিলেন, তারা সেটা থেকে তিনজনের সিট ছিল এবং তারা কাজ করছিলেন অলরেডি, ওটাও ওনারা ছেড়ে দিয়েছেন। এবং আমাদের দলের নারী নেত্রীরা দলকে ঠিক পথে রাখার জন্য এবং তাদের যে বিলিফ, ওই জায়গা থেকে তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন। আমি নিজে অন্তত 4টা জায়গা থেকে আমি রিফিউজ করেছি, 4টা বিষয়ে আমি পার্টি ছেড়ে দিয়েছি, শুধুমাত্র এটার ক্ষেত্রে আমার আপোষহীনতা যাতে থাকে। আর বাকিরাও এরকম অনেক, আমি মনিরারটা জানি, আমি নিভারটা জানি, আমি তাজনু বাপুরটা জানি, সবারই এরকম স্যাক্রিফাইস আছে। সো আমি এটাকে দেখব যে দলের মধ্যে গণতান্ত্রিক পন্থা অবলম্বন করার জন্য বাধ্য করা, এটার জন্য নারীদের যে স্যাক্রিফাইস, এইটার সাথে আমি একেবারেই মনে করি গণ অভ্যুত্থানে নারীদের যে ভূমিকা আপনারা দেখেছেন, এটা চলমান। নারীদেরকে আসলে এতটা সহজভাবে থামায় রাখা যাবে না। যদিও বা জামাতের সাথে জোট করার বিষয়ে নারী ইস্যুকে আমরা প্রাধান্য কিন্তু দেইনি, বরঞ্চ ওই দিন এই বিষয়টা নিয়ে কথাই হয়নি। আমরা এটা নিয়ে এটা খুব জটিল একটা প্রশ্ন। আমি এই প্রশ্নটা আপনি তুললেন দেখে আমি একটু আপনাকে থামিয়ে দিয়ে বললাম যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, বাস্তবতায় দলের মধ্যে এরকম গণতন্ত্র চর্চা, 1। 2 হলো যে আপনি বলছেন বারবার যে 6 জন নারী নেত্রী, কেন এটা নারী নেত্রীই বলতে হচ্ছে, এটা 6 জন নেতা কেন বলা যাচ্ছে না? 2, এটা অনেক বড় আলোচনা, যদি দরকার না হয় যাবে না। 3 হলো এটাকে কিন্তু আপনার প্রতিপক্ষ এইটাকে খুব সহজ করা যাচ্ছে বাংলাদেশে, যে এরা নারী তো সেই কারণে জামাতের বিরুদ্ধে গেছে, কিন্তু তার মানে জামাতকেও এক ধরনের ইয়েতে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাচ্ছে, আবার এই জায়গাটা কিন্তু প্রতিপক্ষ নিয়েছে। এই 3টা একটু সহজভাবে ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে। না, আমি জানি না এটা ব্যাখ্যা করার কি আছে, কিন্তু তারপর আমি বলি যে এখানে নারী নেত্রী, এটা মানে এটা এক ধরনের ফ্রেমিং করা হয়েছে, কিন্তু আসলে নারী নেত্রী হিসেবে ওখানে কেউই যায় না। এখানে যার যার জায়গা থেকে এটা পার্টির গুরুত্বপূর্ণ এবং অগুরুত্বপূর্ণ ফিল করলেও গুরুত্বপূর্ণ, এটা সেই জায়গা থেকে তারা গিয়েছেন, এবং কাকতালীয়ভাবে সবাই নারী ছিল। কিন্তু এই যে কাকতালীয়ভাবে ওইভাবে প্রস্তুত হয় নাই যে আমরা তাদেরকে 6 জন নেতা দেখব। এই জন্যই যখন গণঅভ্যুত্থানে নারীরা কিন্তু সামনে যখন মানে রাজাকার এটা যখন একদম মানে বোল্ডলি শেখ হাসিনার মুখের উপরে ছুঁড়ে ফেলতে পারলো, তারপরে কিন্তু গণঅভ্যুত্থান কিন্তু রোলিং, ইট ওয়াজ আ ম্যাটার অফ টাইম। তারপরে তো এইটা কিন্তু মানে দেখেন যে আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল যে রাজাকার এবং জঙ্গি মুক্তিযুদ্ধের চেতনা, এবং ওইটাই ছুঁড়ে মানে ওইটাই কিন্তু একেবারে ট্যাকেল করে গণঅভ্যুত্থানটা রোলিং হলো। সো আমি এটাকে দেখি যে এটা একটা আরেকটা হিস্টোরিক মোমেন্ট,
পার্টির ইন্ট্রাপার্টি ডেমোক্রেসির জায়গা থেকে আমি মনে করি যে আমাদের যে মতাদর্শিক, এবং আমি কিন্তু এটা স্বীকার করছি যে ঠিক আছে আমার মন্তব্যটা আসলে ইতিহাসই বিচার করবে যে আমাদের যে পজিশন বা আমার পজিশনগুলো আসলে রাইট ছিল না রং ছিল, এটা সামনের দিনগুলোতে আমরা বুঝতে পারবো। কিন্তু এইটা ঠিক যে দলে যারা শেষ পর্যন্ত নারীদেরকেই ওই দায়িত্বটা নিতে হয়েছে, যে অন্তত নিজেদের কথাগুলো বলা এবং সেই সাথে পলিসি আকারে এটা যে আসলে আমাদের দলের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হতে পারে এই বিষয়গুলোকে তুলে ধরা। আপনার একটা বিরতিতে যেতেই হচ্ছে। আমি একটু এই যে সামান্থাদের এনসিপিতে যেটি হলো, আমি জানি না আমাদের অনেক দেশে গণমাধ্যমে এই বিষয়টি খুব একটা আসেনি, কিন্তু আমি এটি নিয়ে আলোচনা করবো, আপনি এই ব্যাখ্যাটা দিবেন যে এই যে একটা দলের মধ্যে তারা প্রতিবাদ জানিয়েছে কিন্তু দলে আছে, কিন্তু তারা মানে এই জায়গাটা যে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা কিনা এটাকে আপনি সেই বলবেন কিনা। দর্শক, আবারও নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। যে দর্শক, আবারও ফিরলাম ইসমানী মির্জাপুর জিরো আওয়ারে। যে কথাটি বলছিলাম, সামান্তাদের সাথে যেমন তাসনুমা জাবিন, মনিরা শারমিন, আমি এর আগের প্রোগ্রামগুলোতেও আছে, তাসনিম জারার সাথে আমার সরাসরি কথা হয়নি, কিন্তু তার স্ট্যাটাস থেকে বলছি যে তারা কিছু ইস্যুতে বিভেদ হয়েছে, তাদের মতের আদর্শের বাইরে গিয়েছে। কোন ইস্যু সেটা আমার জানার বিষয় না। আমি এই ইস্যুটা দেখতে চাই যে এনসিপির একটা সংখ্যক নেতারা বললো যে না, আমরা এই নির্বাচনে যাব না, আমরা এই নির্বাচন থেকে সরে আসবো। কিন্তু তার বলে তারা একজন পদত্যাগ করেছে হয়তো বা, সেই নির্বাচনে গিয়েছে, আর অন্যরা দলেই আছে, দলের ভালো মন্দ নিয়ে কথা বলছে দলকে। এটা এটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই যে দলের মধ্যে এক ধরনের চর্চা, যে দলের সংখ্যাগরিষ্ঠরা যদি একটা সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্ত বিপরীতে কথা বলার মতো একটা সহনশীলতা থাকা দরকার। তার জন্য ত্যাগ করতে হয় অনেক। আচ্ছা, ত্যাগের কথা বলবেন আপনি। আপনাকে আবারও ধন্যবাদ। বিশেষ করে সামান্তা অনেক চমৎকারভাবে বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছেন। আমি যেটা বলতে চাই যে আমরা অনেক দিন ধরে কিন্তু আলোচনা করছিলাম যে দলে বাংলাদেশে আমরা গণতন্ত্র চর্চা করতে চাই, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্রের সেই অবস্থাটা নাই। এই জিনিস কিন্তু আমরা আপনাদের মনে করে দেখেন 2007-08 সালে কিন্তু যখন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র তখনকার তারা কিন্তু মারাত্মক একটা স্ট্রোক দিচ্ছিল দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, এবং অনেক রুলস রেগুলেশন চেঞ্জ করেছিল যেগুলো পরে কার্যকর হয় নাই। আমরা কিন্তু এই একটা ভাবনার মধ্যে আছি। এখনও কিন্তু আমরা রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা করতে পারি নাই ফর্মাল ওয়েতে, যেটা আপনি একটু আগে মনে হয় অফ দ্য রেকর্ড বলছিলেন আমেরিকার যে নির্বাচনের ব্যবস্থা বা এইসব বিষয়তে কতটা গণতন্ত্র, যে প্রাইমারি কীভাবে আসে। এখন যদি এনসিপিতেই এই গণতন্ত্র চর্চাটা অভ্যন্তরীণ হয়, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, আমি অনেকেই বলছিলাম যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা আসলে কীভাবে হয়েছে ওখানে, জামাতের সাথে যে জোটে যাচ্ছে বা বিএনপির সাথে যাবে না বা আদার্স কারোর সাথে যাবে বা নিজেরা একা নির্বাচন করবে, এই সিদ্ধান্তটা কী প্রক্রিয়া তারা নিয়েছেন। যদি তারা এই প্রক্রিয়াটা দলের যে গঠনতন্ত্র অনুযায়ী যে ধরনের কাউন্সিল, আমরা শুনি, আমরা সামান্তার কাছে যে আপনাদের এই প্রক্রিয়াটা কী ছিল। আমরা আপনাদের ইস্যু সম্পর্কে আমার ইয়ে নেই, কিন্তু আপনাদের প্রক্রিয়ায় যে এই প্রক্রিয়াটা কী প্রক্রিয়ায় আপনারা মানে এই দলের সংখ্যাগরিষ্ঠের মতামতের বিরুদ্ধে গেলেন, মানে প্রক্রিয়াটা পয়েন্টটা এটা জানেন, আপনারা যে জোটে গেলেন, জামাত জোটে গেলেন, এখানে সিদ্ধান্ত কিভাবে নিলেন? আচ্ছা, প্রথমত এখানে আমাদের 3টা বডি আছে, সেটা হচ্ছে রাজনৈতিক পর্ষদ, নির্বাহী কমিটি এবং হচ্ছে জেনারেল কমিটি। 3টা বডির মধ্যে রাজনৈতিক পর্ষদ ইউজুয়ালি যে পলিটিক্যাল ডিসিশনগুলো, দলের মূলনীতি, এগুলো ডিসাইড করে থাকে। পিসির প্রাথমিক কিছু সিদ্ধান্তে এরকম কিন্তু ছিল, এবং এটা জেনারেল বডিরও মিটিংয়ে, জেনারেল বডি কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে দলের মধ্যে সবচাইতে এটা রিফিউট করা যায় না, জেনারেল বডিটা এমন একটা বডি। জনগণ না না না, আমি আমার পার্টির সেন্ট্রাল বডির কথা বলছি। পার্টির জেনারেল বডি আসলে রাইট। সো এইখানে এইটা ক্ষেত্রে আমরা বিভিন্নবার যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি জেনারেল মিটিংয়ে, তখন আলাপটা এরকম উঠে এসেছে যে স্বতন্ত্র ইলেকশন করলে আমাদের পার্টির যে ক্যারেক্টার, বৈশিষ্ট্য, সেটা বৈশিষ্ট্যগত জায়গায় অনেক বেশি স্ট্রং হবে, এবং 300 আসনে আমরা যদি প্রার্থী দাঁড়া করাতে পারি, হতে পারে সে খারাপ করবে, হতে পারে সে 2000 ভোট পাবে, কিন্তু আমার সংগঠন দাঁড়াবে ওখানে। আমরা যেহেতু নতুন পার্টি, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের নির্বাচনে জেতার চেয়ে এটা দরকার, অনেক বেশি জেতা কোনো বিষয় না, এটা আমরা মনে করি, এবং এটা কিন্তু আমরা শুধু মনে করি না, ওটা আসলে ওই মিটিং এর আউটকামও কিন্তু এগুলা ছিল।
পরবর্তীতে পিসি থেকে মানে যেটা পলিটিক্যাল কাউন্সিল, ওখান থেকে আমি আপাতত আমি রিজাইন করেছি আমি কিছুদিন আগেই। সো এই যে পিসির এই সিদ্ধান্তগুলো নেওয়ার কথা, কিন্তু এটা আসলে পরবর্তীতে এটা নির্বাহী কমিটির একটা প্রাথমিক সিদ্ধান্তের পরে নির্বাহী কমিটিতে এক ধরনের আলাপ করা হয়। আমি বলছি যে নির্বাহী কমিটির ওই দিনের মিটিংয়ে, এই জোট সংক্রান্ত বিষয়ে ওই দিনের মিটিংয়ে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের মতামত অনুযায়ী, আমার কথাটা খেয়াল করবেন, যারা উপস্থিত ছিল তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের মতামত অনুযায়ী আপনারা জোটে যাবেন। এখন এটা আমি হলো একটা কথা বলতে প্রক্রিয়া। পারি, জি। এইটাই আমি জানতে চেয়েছিলাম। এই উত্তরটা কিন্তু আমি ঠিক বিভিন্ন যে গত 5-7 দিন যাবত বেশিরভাগ গণমাধ্যমে এটা পাই নাই। এই ইস্যুটা কেউ ধরেই নাই যে এটা যে পার্টির গণতন্ত্র চর্চা। এক্স্যাক্টলি। এখানে যদি যেটা উনি বললেন, যদি সংখ্যাগরিষ্ঠের মতামত অনুযায়ী উপস্থিত মানে আর যদি পিসির দরকার না হয়, মানে গঠনতন্ত্র অনুযায়ী যদি মানে এক্সিকিউটিভ বডি মানে নির্বাহী বডিটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে, এই যদি গণতন্ত্রে থাকে এবং তাদের জেনারেল যে কমিটি এবং আরেকটা যেটা জেনারেল আরেকটা যেটা বলেন পিসি, তাকে যদি না লাগে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, তখন কিন্তু দলের অন্যান্য সদস্যরা দলে থাকলে তারা বাধ্য এই সিদ্ধান্তটা মেনে নিতে, যে জোটে জামাত জোটে যাবে না অন্য জোটে যাবে, দলে থাকলে তারা বাধ্য। এটাই দলের সিস্টেম। আমি দলের যে নির্বাহী বডিগুলো আছে সেই বডিগুলোতে যদি আমি পর্যায়ক্রমে আলোচনা করে উইন করি যে এইটাই আমার সিদ্ধান্ত উইন, হ্যাঁ, যারা আমার দলের মধ্যে ওই সিদ্ধান্তর বিপরীতে গেলেও তাদেরকে আমি যদি দল থেকে বহিষ্কার করে দিই, না বহিষ্কার করার কিছু, তারা তো বহিষ্কার চাচ্ছে না, আপনি বহিষ্কার করার দরকার নেই। বহিষ্কারটা দল চাওয়ার দ্বিমত- বিষয় না। না, আমি বলছি এটা বহিষ্কার, তারা কি দল থেকে বেরিয়ে যেতে চাচ্ছে না। যদি তারা না চায় তাহলে তারা এমনি পদত্যাগ করবে। তারা যদি দলে থাকতে চায়, আপনি না, দলে অন্য কোনো দলে এই ধরনের আমি দেখিনি তো আমাদের আপনাদের- তাও আমি এটা দেখেছি যে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার জন্য তাকে বহিষ্কার করা হলো, এরকম এটা ঘটনা তো দলীয় সিদ্ধান্তের বাইরে না, শৃঙ্খলা এটা তো দলীয় সিদ্ধান্তের বাইরে না, শৃঙ্খলাও না। আপনি দলের ফোরামে বসে আপনি বলেছেন আমি এই জোটে যাব না ওই জোটে যাব, অথবা আমি জোটেই যাব না, আর তিনি বলেছেন জোটে যাবেন। এক্ষেত্রে 5 জন একমত হয়েছে জামাত জোটে যাওয়া। একদম না, আমি last- এটা আমি দেখছিলাম আর তো। 1 মিনিট শেষ করে দিই। এখন যদি বেশিরভাগ মানে নির্বাহী কমিটির মেম্বার একমত হন জামাত জোটে যাওয়ার, আর এক্ষেত্রে যদি এনসিপি এই সিদ্ধান্ত নেয়, এটা তো এনসিপি ভুল করে নাই, তার গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত এনসিপির নেয়। ভুল হিসেবে দেখছি না, ভুলও না, আমি এবং এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে। এখানে অন্য যে সদস্যগুলো দ্বিমত করেছেন তারাও কোনো অন্যায় করেন নাই, কারণ তারা দলের তারাও কোনো অন্যায় করেন নাই। তারা বরং তাদের তারাও exist করবেন দলে। এক্স্যাক্টলি। এখন তারা এক্সিস্ট করবেন, তারা যদি নিজেরা ওই সিদ্ধান্তের সাথে অর্থাৎ ধরুন- সিদ্ধান্তের সাথে দ্বিমত হয়ে পদত্যাগ না করেন, তাহলে তাদের কোনো দোষ নাই এখানে। আমাদের একদম শেষ দোষ নেই, মুহূর্তে হ্যাঁ। 1 মিনিটের জন্য আমি যে ব্যাখ্যাটার জায়গায় এসেছি, আপনারা কোথায় কোন জোটে গিয়েছেন, কিভাবে নির্বাচনে যাবেন, এটা নিয়ে আমার আলোচনা না। আমার আলোচনা হলো যে আপনাদের দলের এই যে প্রক্রিয়াটা ভোটাভুটি করে, এবং এটা ওপেন করলেন আপনি সবার সামনে, মিডিয়াতে আসলো, এবং মিডিয়াকে ধরলেও নাই যে দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চাটা যে ওই ভালো ভোটের চেয়েও এটা একটু বেশি দরকার। এই জায়গাটা আপনারা বোঝেন কিনা, এটা কতদিন নাগাদ আমরা এটাকে প্র্যাকটিস করতে পারবো, যেটা হলো জুলাই সনদ? মানে আপনারা মনে এটা করেন? পারবো কিনা জানি না, কিন্তু আমি একটা জিনিস বলি, আমি এটা দেখছিলাম যে মানে নোট অফ ডিসেন্টের আসলে কার্যকারিতাটা কিভাবে হয়, যে এখানে দলের ক্ষেত্রে একরকম, এটা রাষ্ট্রীয় পর্যায়ে আরেক রকম হয়, কিন্তু কাছাকাছি মানে সিমিলার। যে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা হচ্ছে যে আপনি একটা বিষয়ে আপনি আপনার দ্বিমত জানিয়ে রাখতে পারেন, কিন্তু যেই ফোরামে হোক, এটা দল হোক বা রাষ্ট্র হোক, যেই ফোরামে হোক সে কন্টিনিউ করবে, তার ডিসিশন নিয়ে নিলে সে কন্টিনিউ রান করবে। বাট নোট অফ ডিসেন্ট পাবলিকলি বলা যায় কিনা, ইস্যুটা হচ্ছে এটা। আমি দেখেছি যে যদি এক্ষেত্রে এমন হয় যে পজিশনটা আপনার ক্রিটিক্যাল, পজিশনটা এমন যে আপনি চাপিয়ে দিচ্ছেন না কোনো কিছু, তাহলে আপনি আপনার পাবলিক ফোরামে আপনি আপনার নোট অফ ডিসেন্ট দিতে পারেন, পাবলিকলি এটা ওপেন করতে পারেন। এবং দ্বিতীয়ত যদি এমন হয় যে এটা রেবেল কোনো জায়গা থেকে, এটা কোনো রেবেল জায়গা থেকে না, এবং আমরা মনে করি যে আগের যে সিদ্ধান্তগুলো আমাদের দলই তো নিয়েছে, আগের সিদ্ধান্তগুলো একক স্বতন্ত্র এই বিষয়গুলো তো আসলে আগে এই দলই নিয়েছে, এই মানুষগুলোই নিয়েছে। তো সেক্ষেত্রে ওই ডিসিশনগুলো আমরা মনে করি ওই ডিসিশনের পক্ষপাতী। সো সেই জায়গা থেকে কিন্তু এটা নতুন কোনো ডিসিশন কিন্তু নেওয়া না আমাদের পক্ষ থেকে। এবং নোট অফ ডিসেন্টের যে মানে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল রুলস, সেটার বাইরে কিন্তু আমরা যাচ্ছি আপনাদের না। দুজনকে অসংখ্য ধন্যবাদ। গণতন্ত্র চর্চার বিষয়, গণতন্ত্র আপনাকে কেউ দেবে না, আপনি যত ভালো ভোটই করেন সেই জায়গা থেকে আপনি খুব ভালো গণতন্ত্র হয়ে গিয়েছে। বাংলাদেশের যে ভোটের সিস্টেম, সেই ভোটের সিস্টেমটা হলো চরমভাবে অগণতান্ত্রিক। অর্থাৎ হলো যে 51,000 একজনকে দিয়েছে ভোট, আর 51,000 মানে 5 জন কম 51,000 আরেকজন পেয়েছে 51,000, অর্থাৎ প্রায় সমপরিমাণ লোক তাকে অপছন্দ করে। কিন্তু তারপরও এই যে এক ধরনের ফেনোমেনা যে আমি দ্বিমত পোষণ করলেও আমি দলে থাকতে পারবো, দলের ইস্যুর মধ্যে থাকা,
এই 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 জিনিসটাকে আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ যে একটি দল তাদের মধ্যে ডেমোক্রেটিক প্রসেস, অনেকে বলতে পারেন যে এটা কি আসলে এনসিপির পক্ষে বলছি কিনা। হ্যাঁ, এনসিপির পক্ষে বলছি যে এনসিপি তো তারা এটা ওপেন করে দেখালো যে আমরা আমরা সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছি একটা জোটে যাওয়া, এবং আমরা কিছুজন এই সিদ্ধান্ত নিইনি। আগামী দিনে যারা জুলাই সনদকে নিতে চান, এটা ছোট প্র্যাকটিস হতে পারে, হয়তো বা এনসিপি সেটা ব্যাখ্যা দিবে তার মতো, কিন্তু আমি একজন পলিটিক্যাল অবজারভার হিসেবে মনে করি যে দিস ইজ ভেরি গুড মুভমেন্ট, ইটস এ গুড মুভমেন্ট, এবং এটা গণতন্ত্রের জন্য খুব পাওয়ারফুল মুভমেন্ট যে একটি দল তাদের মধ্যে এই প্র্যাকটিসটা করছে। শেষ করছি আজকে ইস্পাত নিউজ রিপোর্ট 0 আওয়ার।